জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় কেমিস্ট্রি, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 23-18, 23-28-13, কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম জৈব ক্লোরিন পেস্টিসাইডস ও 2,4-D জাতকের ক্রিয়া কৌশল। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। জৈব ক্লোরিন পেস্টিসাইডস যেসব পেস্টিসাইড ক্লোরিন বিশিষ্ট যেসব জৈব পেস্টিসাইডস ক্লোরিন বিশিষ্ট এবং যারা কীট পতঙ্গ সহ অন্যান্য জীবের প্রতি বিষক্রিয়া প্রদর্শন করে তাদেরকে জৈব ক্লোরিন পেস্টিসাইডস বলে। উদাহরণ: অ্যালড্রিন, ডায়ালড্রিন, ক্লোরডেন, লিন্ডেন, ডিডিটি। অ্যালড্রিন এর রাসায়নিক গঠন হলো এটি। অ্যালড্রিনকে ব্যবহার করা হয় বাদাম, বিট এবং তুলা চাষে মাটিতে প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। পানিতে গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.003 মাইক্রোগ্রাম পার লিটার। বর্তমানে ইউএসএতে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ডায়ালড্রিন রাসায়নিক গঠন হলো এটা। তো এটাও বাদাম, বিট এবং তুলা চাষে মাটিতে প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। বর্তমানে ইউএসএতে নিষিদ্ধ। পানিতে গ্রহণযোগ্য মাত্রা 0.003 মাইক্রোগ্রাম পার লিটার। ক্লোরডেন রাসায়নিক গঠন হলো এটা। উই পোকা দমনে ব্যবহৃত হয়। এটি একটি কার্সিনোজেনিক কম্পাউন্ড, মানে ক্যান্সার উৎপাদী কম্পাউন্ড। বর্তমানে ইউএসএতে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর পানিতে গ্রহণযোগ্য মাত্রা 0.01 মাইক্রোগ্রাম পার লিটার। আমরা লিন্ডেনের আমরা স্ট্রাকচার এটা দেখলাম, এখানে 6টা ক্লোরিন যুক্ত আছে। তুলার কীটপতঙ্গ এবং ধানের কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে ব্যবহৃত হয়। এর পানিতে গ্রহণযোগ্য মাত্রা 0.01 মাইক্রোগ্রাম পার লিটার। আমরা ডিডিটি মানে হলো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তো এই ডিডিটির সংকেত হলো এটি, রাসায়নিক গঠন হলো এটি। এই ডিডিটি তুলা, সয়াবিন, চীনাবাদামের কীটপতঙ্গ ধ্বংস করতে এবং মশা মারতে ব্যবহৃত হয়। মূলত ডিডিটি আবিষ্কারই হয়েছিল মশা মারার জন্য। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় বিশ্বের অনেক দেশে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এর পানিতে গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.001 মাইক্রোগ্রাম পার লিটার। জৈব ক্লোরিন পেস্টিসাইডের বৈশিষ্ট্য। জৈব ক্লোরিন পেস্টিসাইডের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো পরিবেশ ভাঙ্গন বা বিয়োজনে এদের সুদৃঢ় স্থিতিশীলতা। 2 নম্বর, পানিতে খুব স্বল্প দ্রব্যতা। 3, জীব বস্তুর ফ্যাটি উপাদানে তথা হাইড্রোকার্বন সদৃশ পরিবেশে অধিক দ্রব্যতা এবং কীটের প্রতি অধিক বিষক্রিয়তা এবং মানুষের প্রতি অপেক্ষাকৃত নিম্ন বিষক্রিয়তা প্রদর্শন করে। জৈব ক্লোরিনযুক্ত কীটনাশকসমূহ লিপিড দ্রাব্য হওয়ায় খুব সহজেই এগুলো সজীব জীব তথা মানুষের দেহে ঢুকে পড়ে এবং জীবদেহের ক্রমপুঞ্জীভূত হয়। এই ক্রমপুঞ্জীভবনের মাত্রা খাদ্য শৃঙ্খলের উপরে ট্রপিক স্তরের জীবের সর্বাপেক্ষা বেশি পরিলক্ষিত হয়।
জীব পুঞ্জীভবনের ফলে সৃষ্ট বিষক্রিয়া মানুষের স্বাস্থ্যে চরম ক্ষতি সাধন হওয়ায় প্রেক্ষাপটে অধিকাংশ জৈব ক্লোরিনযুক্ত কীটনাশকের ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ৫ নম্বর বৈশিষ্ট্য হল জৈব ক্লোরিন কীটনাশকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এগুলো অত্যন্ত স্থিতিশীল স্টেবল কম্পাউন্ড। এই বৈশিষ্ট্য সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। পরিবেশের দীর্ঘস্থায়িত্বের কারণে এগুলোকে একবার প্রয়োগ করলে দীর্ঘদিন পর্যন্ত কার্যকর থাকে। এই কারণে এদেরকে কঠোর কীটনাশক বা হার্ড পেস্টিসাইডও বলা হয়। কিন্তু এরা সহজেই ভাঙে না বলে এগুলোকে পরিবেশে ক্রমপুঞ্জীবিত হতে থাকে এবং এর ফলে অনেক উপকারী নন টার্গেট অর্গানিজমও আক্রমণের শিকার হয়। উদাহরণস্বরূপ ডিডিটি এর অর্ধায়ু 10 থেকে 15 বছর। কোনো এলাকায় 1 মেট্রিক টন ডিডিটি প্রয়োগ করলে 10 থেকে 15 বছর পরে ওই এলাকায় 500 কেজি ডিডিটি বিদ্যমান থাকবে এবং 30 বছর পরে 250 কেজি বিদ্যমান থাকবে। আমরা ডিডিটি কি এবং ডিডিটির গঠন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডিডিটির গঠন এবং ডিডিটির প্রস্তুতি আগেও করেছিলাম। এখানে ডিডিটির বিষয়টাকে আবারও রিপিট করব। আমরা জানি ডিডিটির হলো 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরোইথেন, এর সংক্ষিপ্ত নাম হলো ডিডিটি। আমরা জানি এটা হলো 1 নাম্বার কার্বন, 2, 3, 4। সো এটাকে যদি 1, 2, 3, 4 হয় তাহলে এই বেঞ্জিনটি আলাদা বেঞ্জিনটি বোঝানোর জন্য প্রাইম ব্যবহার করতে হবে। তাহলে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম। ঠিক আছে? এর জন্য এখানে 4 প্রাইম ডাইক্লোরো ডাইফিনাইল, এই দুটা ফিনাইল ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরোইথেন, এর সংক্ষিপ্ত নাম হলো ডিডিটি। একসময় কীট এবং মশা নিধনের জন্য এটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হতো। ডিডিটি ব্যবহারের পরিবেশগত বিপর্যয়ের কারণে এর ব্যবহার অনেক দেশে নিষিদ্ধ। 1939 সালে বিজ্ঞানী পল মুলার ডিডিটি আবিষ্কার করেন। বিজ্ঞানী পল মুলার এই জন্য 1946 সালে তিনি নোবেল পুরস্কার পান। এই হলো ডিডিটির গঠন। ডিডিটির প্রস্তুতি ও ধর্ম। আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 2 মোল ক্লোরোবেনজিনকে যদি ক্লোরালের সাথে বিক্রিয়া করায়, তাপ দেয় ইন প্রেজেন্স অফ হিট, হিটের উপস্থিতিতে, তাহলে ডিডিটি উৎপন্ন হয় এবং পানি নির্গত হয়। যেহেতু আমরা জানি সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড এর নিপূরক হিসেবে কাজ করে, শরীরে পানি বের করে ফেলে অপসারণ করে। সো আমরা ডিডিটি উৎপন্ন হতে তাহলে 2 মোল ক্লোরোবেনজিন 1 মোল ক্লোরাল বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্টে যদি হিট দেওয়া হয় তাহলে এটি ডিডিটি কনভার্টেড হয়, ডিডিটি উৎপন্ন করে। ডিডিটির ধর্ম। ডিডিটি কঠিন পদার্থ। এর গলনাঙ্ক 109 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এটি অত্যন্ত বিষাক্ত এবং অসক্রিয় এবং পানিতে সামান্য দ্রবণীয়, কিন্তু চর্বিতে বেশ দ্রবণীয়। পানিতে সামান্য দ্রবীভূত হওয়ার কারণে এটি দীর্ঘদিন অসক্রিয় অবস্থায় মাটিতে অবস্থান করে। সো এটির বিষক্রিয়াটাও বিদ্যমান থাকে। কিন্তু চর্বিতে দ্রবীভূত হওয়ায় এটি জৈব সিস্টেমের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। ডিডিটির ব্যবহার। ডিডিটি ম্যালেরিয়ার জীবাণু বহনকারী
এনোফিলিস মশা, ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী মশা এডিস মশা এবং টাইফাস জীবাণু বহনকারী কুকুর, প্লেগ জীবাণু বহনকারী মাছিকে নিধন করতে এটি অপ্রতিদ্বন্দ্বী হিসাবে ব্যবহার হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিডিটি প্রায় ৫ মিলিয়ন মানুষকে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচাতে ব্যবহৃত হয়। সে সময় ডিডিটিকে মানবতার জন্য আশীর্বাদ স্বরূপ বিবেচনা করা হতো। এজন্য ১৯৩৯ সালে ডিডিটি আবিষ্কারের পর পল মুলারকে ১৯৪৬ সালে নোবেল পুরস্কার ভূষিত করা হয়। কিন্তু ডিডিটির এই কার্যকারিতা খুব বেশি দেখে বিষক্রিয়তা খুব বেশি দেখে ১৯৫০ সালের পর থেকে ডিডিটির অপপ্রয়োগ শুরু হয়। কৃষিক্ষেত্রে পোকামাকড় ধ্বংসের জন্য ডিডিটি আবিষ্কার না হলেও তারপরে ব্যাপকভাবে মোট উৎপাদের 50%ই ব্যবহার হয় কৃষি ক্ষেত্রে পোকামাকড় দমনের জন্য ব্যবহার। ডিডিটি স্থিতিশীল ও অপরিবর্তনশীল পদার্থ হওয়ায় পরিবেশে ক্রমাগত জমা হতে থাকে এবং ধীরে ধীরে মানুষের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করতে শুরু করে এবং অন্যান্য প্রাণীদেহে পুঞ্জীভূত হতে শুরু করে এবং এতে দীর্ঘস্থায়ী সমস্যা উৎপন্ন হয়। মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ডিডিটির প্রভাব। মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে ডিডিটি লিপিড বা ফ্যাট টিস্যুতে দ্রবীভূত হওয়ায় এটি চর্বিযুক্ত মেমব্রেনে জমা হয়। নার্ভ সেলের বাইরে চর্বিযুক্ত আবরণে ডিডিটি জমা হয়ে বা দ্রবীভূত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। ডিডিটি ৩ ধাপ পর্যন্ত বিষক্রিয়তা প্রদর্শন করে, যেমন ডিডিটি ব্যবহারের ফলে মৃত মশা খাদ্য হিসেবে ব্যাঙ যদি গ্রহণ করে তাহলে ব্যাঙ মারা যায়। এই মৃত ব্যাঙকে যদি পাখি আহার হিসেবে গ্রহণ করে তাহলে পাখিও মারা যায়। এর ফলে ইকোলজিক্যাল সাম্য বিনষ্ট হতে পারে। ক্ষতিকর পোকার নিধন করতে ডিডিটি ব্যবহার করলে এর ফলে উপকারী প্রাণীরও মৃত্যুবরণ করতে পারে। অক্সিডেজ নামক এনজাইম কর্তৃক ডিডিটি জারিত হয়ে ডিডিই উৎপন্ন করে, যা ডিডিটি অপেক্ষা অনেক বেশি বিষাক্ত এবং শরীরে ডিডিটির স্থায়িত্ব ডিডিটির চেয়ে অনেক অনেক বেশি। মানবদেহে দীর্ঘদিন স্বল্পমাত্রায় ডিডিটি জমা হলে শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে এবং এর উপস্থিতির কারণে পেশির শৈথিল্য, স্নায়বিক দুর্বলতা, পেশির অক্ষমতা প্রভৃতি দেখা দেয়। এছাড়া রক্তে ডিডিটি আধিক্যের কারণে বেশি উপস্থিতি থাকার কারণে স্তন ক্যান্সারের দেখা দেয় বা উপসর্গ তৈরি হয়। ডিডিটির বায়োডিগ্রেডেশন বা জৈব বিভাজন ভাঙন। ডিডিটি প্রধান অণুজৈবিক বিপাক মাইক্রোবিয়াল মেটাবলিক ক্রিয়ার ধাপগুলির মধ্যে বিজারিত ক্লোরিন থেকে বিক্রিয়া, জারণ বিক্রিয়া, ডি হাইড্রোক্লোরিনেশন বিক্রিয়া অন্যতম। এরূপ বিপাক ক্রিয়া নিম্নরূপে বিক্রিয়ার মাধ্যমে দেখানো যায়। এটা হলো ডিডিটির গঠন। তো আমরা জানি যে রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ কোনো যৌগ থেকে যদি তড়িৎ ঋণাত্মক মৌল যদি অপসারিত হয় তখন তাকে বিজারণ বলা হয়, অর্থাৎ বিজারিত হয়। সো এই ডিডিটি থেকে যদি ক্লোরিন অপসারিত হয়, এখানে কার্বনে 3টা ক্লোরিন আছে, একটা ক্লোরিন অপসারিত হয়ে তখন 2টা ক্লোরিন অবস্থান করে, তখন তাকে বলা হয় ডিডিই বা ট্রিপল ডি।
এখান থেকে আরেকটি ক্লোরিন যদি অপসারিত হয়, দুটো ছিল, আরেকটা যদি ত্যাগ করে বিতাড়িত হয়, তখন একটা ক্লোরিন থাকবে, তখন তাকে বলা হয় ডিডিএমএস। ডিডিএমএস থেকে এই একটা ক্লোরিনও যদি অপসারিত হয়, তখন ডিডিএনএস তৈরি করে। তো আমরা উৎপন্ন ডিডিডি ট্রিপল ডি যেটা ডিটিটি অপেক্ষা আরও বিষাক্ত, এটিও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। ডিডিটি ও বেনজিন হেক্সাক্লোরাইড, এটার বেনজিন হেক্সাক্লোরাইড বা লিন্ডিন, ঠিক আছে। তো ডিহাইড্রোক্লোরিনেশনের মাধ্যমে ডিহাইড্রোক্লোরিনেশনের মাধ্যমে অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন অপসারণের মাধ্যমে ভাঙন ঘটে, যথাক্রমে ডিডিই এবং ক্লোরোসাইক্লোহেক্সিন তৈরি করে, অর্থাৎ ডিডিটি থেকে ডিডিই তৈরি হয়, আর বেনজিন হেক্সাক্লোরাইড থেকে ক্লোরোসাইক্লোহেক্সিন উৎপন্ন করে। আমরা যদি বিক্রিয়ার স্ক্রিনটা দেখি, যে ডিডিটি এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে একটা ক্লোরিন, আর এই হাইড্রোজেনটা হাইড্রোক্লোরিনেশনের মাধ্যমে ডিহাইড্রোক্লোরিনেশনের মাধ্যমে অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন অপসারিত হয়ে এই কার্বন আর এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হয়। দেখো, এই কার্বন আর এই কার্বন দ্বিবন্ধন তৈরি হলো, সো এটার নাম হলো ডিডিই। আমরা যদি বেনজিন হেক্সাক্লোরাইডের ক্ষেত্রে দেখি, এখানে একটা রিং হবে বেনজিন হেক্সাক্লোরাইড। সো এক্ষেত্রে এই হাইড্রোজেন এবং ক্লোরিন অপসারণের মাধ্যমে হাইড্রোজেন এবং ক্লোরিন অপসারণের মাধ্যমে এখানে কার্বন এবং হাইড্রোজেন কার্বন কার্বন দ্বিবন্ধন করতে হয়, এই জন্য একে বলা হয় ক্লোরোসাইক্লোহেক্সিন। ক্লোরোসাইক্লোহেক্সিন অন্যান্য জৈব ক্লোরিনের পেস্টিসাইডের বিষক্রিয়া। অন্যান্য জৈব ক্লোরিন পেস্টিসাইডের মধ্যে আছে হলো অ্যালড্রিন, ডায়ালড্রিন, অ্যান্ড্রিন, হেপ্টাক্লোর, ক্লোরডেন, লিন্ডিন। এই লিন্ডিনের পরিবেশগত কুপ্রভাব রয়েছে। অ্যান্ড্রিন এবং ডায়ালড্রিন, অ্যান্ড্রিন অদ্রাব্য হওয়ায়, পানিতে অদ্রাব্য হওয়ায় এবং স্থায়িত্বের কারণে মাটি, বায়ু, পানিতে বহু বছর অবস্থান করতে পারে। পরিবেশ থেকে জৈবিক ক্রিয়াশীল থাকে। পরিবেশ থেকে জৈবিক প্রক্রিয়ার জীবদেহে প্রবেশ করে এবং এটি লিপিড দ্রাব্য হওয়ায় সহজে জীবদেহে পুঞ্জীভূত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণীদেহে প্রবাহিত হয়। এসব কীটনাশক তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের দেহে এসব কীটনাশকের উপস্থিতি দেখা যায়। এসব কীটনাশকের প্রভাবে মানব দেহে স্নায়বিক বিকার, স্নায়বিক দুর্বলতা, পেটের যন্ত্রণা, মাথা ঘোরা ও বমি প্রভৃতি উপসর্গ দেখা দেয়। পাখির বংশবৃদ্ধি এসব কীটনাশক দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। হাঁস, মুরগি, ঈগল প্রভৃতি পাখির ডিমের খোলক এসব কীটনাশক দ্বারা পাতলা হয়ে যাওয়ার ফলে পাখির ভ্রূণের বিকাশ ব্যাহত হয়। ক্লোরডেন, হেপ্টাক্লোরডেন ও লিন্ডেন দ্বারা খাদ্য শৃঙ্খল, শ্বাস-প্রশ্বাস, বায়ু এবং ত্বকীয় স্পর্শজনিত কারণে মানুষ তথা অন্যান্য প্রাণী এ জাতীয় কীটনাশকের সংস্পর্শে ক্ষতিকর শিকার হয়ে থাকে। দীর্ঘস্থায়ী প্রভাবজনিত কারণে মানুষের বিভিন্ন উপসর্গ, যেমন পেশির খিঁচুনি, মাথা ঘোরানো, হৃৎপিণ্ডে ক্রিয়া, ছন্দপতন, বিশ্রী-বম এবং স্নায়বিক দুর্বলতা জনিত উপসর্গ দেখা দেয়। মানবদেহে যকৃৎ, বৃক্ক এবং ফুসফুসের ক্রিয়ার বিঘ্ন ঘটায়। হেপ্টাক্লোর ও ক্লোরডেন মানবদেহে টেরাটোজেন হিসেবে কাজ করে। পাখি এবং বন্যপ্রাণীর বংশবৃদ্ধি রোধে এদের ভূমিকা যথেষ্ট।
এসব কীটনাশক ও উৎপাদন কারখানায় কর্মরত শ্রমিকদের মস্তিষ্কে টিউমার, লিউকেমিয়া, ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সারের সম্ভাবনা থাকে। লিনডেন লিপিড দ্রাব্য হওয়ায় সরাসরি ত্বকের মাধ্যমে কোষে প্রবেশ করতে পারে। এর ফলে যকৃৎ কখনো বিনষ্ট হয়ে যায়। মহিলাদের স্তন ক্যান্সারের জন্য লিনডেনকে দায়ী করা হয়। চর্বির দ্রাব্য হওয়ায় সহজেই চর্বি এবং অন্যান্য কোষের পুঞ্জীভূত হয়ে বিষক্রিয়া সৃষ্টি করে। লিনডেন কার্সিনোজেনিক হিসেবে কাজ করে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে কাজ করে। আমরা মিথক্সিক্লোর, এটা ডিডিটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এই মিথক্সিক্লোর খুবই জনপ্রিয় একটি কীটনাশক। ডিডিটির জৈব ভাঙন দ্বারা ধ্বংসপ্রাপ্ত বা অপেক্ষাকৃত কম দূষক পদার্থে রূপান্তরিত না হতে পারলেও এই যৌগটি, মিথক্সিক্লোর যৌগটি জৈব ভাঙন ঘটে এবং পরিবেশের বিষক্রিয়া ঘটানোর ক্ষমতা বেশ কম। এজন্য এই কীটনাশকটি বিষক্রিয়া হলেও স্তন্যপায়ীদের জন্য তেমন বিষাক্ত নয়। এটি ডিডিটির বিকল্প কীটনাশক হিসেবে ব্যবহার হচ্ছে। টক্সাফেন, এটিও একটি ডিডিটির বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। ডিডিটি নিষিদ্ধ হওয়ার পর কীটনাশক হিসেবে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে টক্সাফেনের ব্যবহার শুরু হয়েছিল। রাসায়নিকভাবে টক্সাফেন প্রাকৃতিক হাইড্রোকার্বন ক্যাম্ফেনের একই গঠন বিশিষ্ট ক্লোরিনজাত মিশ্রণকে বোঝায়। শস্যক্ষেত ও গৃহপালিত পশুর কীট দমন করার জন্য টক্সাফেনকে খুবই কার্যকরী এবং এটি ব্যবহার হয়। তো ক্যান্সার সৃষ্টি করার ক্ষেত্রে টক্সাফেনের ভূমিকা আছে। শরীরে জমা হয়ে শারীরিক দুর্বল্য, স্নায়বিক বৈকল্য এবং মাথা ধরা, বমি বা প্রভৃতির কারণে সমস্যা সৃষ্টি করতে পারে। এর জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা জৈবকরীন পেস্টিসাইডের জৈব বিয়োজন ডিডিটি গোত্রের অধিকাংশ মাইক্রোবিয়াল মেটাবলিক ধাপগুলো নিম্নরূপ, অর্থাৎ ডিডিটি রিডাকটিভ ডাইক্লোরোডিক্লোরোনেশন, অর্থাৎ রিডাকটিভ প্রসেসের মাধ্যমে এই ক্লোরিনকে অপসারণ করার মাধ্যমে এটি বিভিন্ন মেটাবলিক ধাপ হয়। যেরকম ডিডিটি থেকে ক্লোরিন অপসারিত হয়ে ডিডিডি তৈরি হয়, অর্থাৎ এই ক্লোরিনটাকে অপসারিত হয়, এই ক্লোরিনটা অপসারিত এখানে হাইড্রোজেন যুক্ত হয়। তারপর আরেকটি ক্লোরিন অপসারিত হয়ে এই ক্লোরিনটি অপসারিত এখানে একটি হাইড্রোজেন যুক্ত হলো, তখন এটিকে বলা হয় ডিডিএমএস মেটাবোলাইট তৈরি করে। ডিডিএমএস মেটাবোলাইট থেকে এই ক্লোরিনটি অপসারিত হয়ে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তখন ডিডিএনএস তৈরি হয়। এটি হলো ডিডিটি গোত্রের অধিকাংশ মাইক্রোবিয়াল মেটাবলিক ধাপসমূহ। অনুমোদন না পাওয়া কিছু কীটনাশক। এরা পানিতে স্বল্প মাত্রায় দ্রবণীয়, অর্থাৎ এরা পানিতে দ্রবণীয় নয় বললেই চলে। এরা লিপিডে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়, জীব পরিবেশের অনিষ্টতা সম্পন্ন, অর্থাৎ জীব পরিবেশের জন্য এগুলো খুবই ভয়ঙ্কর ক্ষতিকর। 4 নাম্বার, পতঙ্গ ও মানুষের প্রতি অধিক ও স্বল্প বিষক্রিয়তা সম্পন্ন। এ সকল কীটনাশক পানিতে অদ্রবণীয় ও স্থায়িত্বের কারণে প্রয়োগের পর এটি মাটি, বায়ু, পানিতে নির্বিঘ্নে বহু বছর ক্রিয়াশীল থাকে এবং এরা লিপিডে দ্রবণীয় বলে পরিবেশ থেকে এরা জীবদেহে প্রবেশ করে, ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীরা মারাত্মক ক্ষতির শিকার হয়।
এই কারণে এই সকল কীটনাশক সমূহ কঠোরভাবে নিষিদ্ধ। যে সকল কীটনাশক দ্রব্য ব্যবহার আজকাল অনুমোদনযোগ্য নয়, তাদের কয়েকটি তালিকা নিম্নে দেওয়া হলো। যেরকম ডাইক্লোরোডাইফিনাইল টাইক্লোরোইথেন মানে DDT, বেনজিন হেক্সাক্লোরাইড সংক্ষেপে বলা হয় HBSC, হেপ্টাক্লোর, এলড্রিন, ডাইএলড্রিন। আমরা এই অনুমোদিত না পাওয়ার ক্ষেত্রে যেরকম আমরা এখানে একটা যেরকম লিন্ডেন, এই এলড্রিন, লিন্ডেন হলো এটা মানুষের বিভিন্ন ধরনের পার্শ্বক্রিয়া প্রদর্শন করে। লিন্ডেন এর প্রভাবে প্রাণীর যকৃতে সক্রিয়তা এবং বিনষ্টতা প্রমাণিত। একটি গবেষণায় স্ত্রীলোকের ক্যান্সার আর লিন্ডেনের ভূমিকা ব্যাপক। ফ্যাটি দ্রব্য হওয়ায় সহজে চর্বি ও অন্যান্য কোষে পুঞ্জীভূত হয়ে বিষক্রিয়তার সৃষ্টি করতে পারে। লিন্ডেনকে কার্সিনোজেনিক হিসেবে সন্দেহ করা হয়। আমরা ডাইএলড্রিনগুলো হচ্ছে আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই ডাইএলড্রিনগুলো জীবপুঞ্জীভবন ও বিবর্ধনের কারণে এই দুটি কীটনাশকই প্রাণীর দেহে বা শরীরে জমা হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় বিভিন্ন সমস্যা তৈরি করে। এ কারণে এই দুটি কীটনাশক আমদানি এবং উৎপাদন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা হেপ্টাক্লো, বিশেষ করে মাটিতে বিভিন্ন প্রকার কীট যেমন পিঁপড়ে, উইপোকা, ফড়িং, আরশোলা প্রভৃতি কীট নিয়ন্ত্রণের জন্য হেপ্টাক্লোর ব্যবহার করা হয়, কিন্তু এটি পানিতে দ্রবণীয় নয়। এটি পানিতে সাসপেনশন তৈরি করে এবং এই কীটনাশকটি সাসপেনশন আকারে ব্যবহার করা হয়। DDT ও অন্যান্য অর্গানোক্লোরিন, জৈব ক্লোরিন কীটনাশকের মতো এটিও খাদ্য শৃঙ্খলে প্রাণীর দেহে জমা হতে থাকে এবং দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য অনেক দেশে হেপ্টাক্লোরও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা বায়োপুঞ্জীবেশন, এই দুটা শব্দ একটু ইম্পর্টেন্ট, আমরা এই দুটা শব্দ একটু দেখব। বায়ো কনসেন্ট্রেশন বা জীবপুঞ্জীভবন, আরেকটি শব্দ হচ্ছে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। তো প্রথমেই আমরা যে শব্দটি নিয়ে আলোচনা করব এটা বায়ো কনসেন্ট্রেশন বা জীবপুঞ্জীভবন, অর্থাৎ পরিবেশে জমাকৃত বিষাক্ত কিছু পদার্থ, যেমন বিষাক্ত ভারী ধাতু, লেড, মার্কারি, আর্সেনিক, অর্গানো কীটনাশক যেমন DDT, HCB, ডাইএলড্রিন, অর্গানো ফসফেট কীটনাশক সামান্য, এগুলো খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানুষ ও অন্যান্য প্রাণীর দেহে জমা হয়। এই পদার্থগুলো লিপিড, কোষ বা শরীরের অন্য কোনো অংশে ক্রমাগতভাবে জমা হতে পারে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে জমাকৃত বিষাক্ত পদার্থের পরিমাণও বৃদ্ধি পায়। পুঞ্জীভূত পদার্থ সহজেই শরীর থেকে অপসারণ করা যায় না বলে শরীরে দীর্ঘমেয়াদী শরীরবৃত্তীয় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এরূপ পুঞ্জীভবনকে জীবপুঞ্জীভবন বলে। যেমন DDT মানুষের শরীরে জীবপুঞ্জীভবনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অর্থাৎ সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে আক্রান্ত করে। জীব বিবর্ধন মানে বায়ো ম্যাগনিফিকেশন, অর্থাৎ জীবদেহে এই নিষিদ্ধ বিষাক্ত পরিমাণ কিভাবে বৃদ্ধি পায়। তো আমরা খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ফুড চেনের সবার উপরে মানুষ অবস্থান করে। যদি খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে নিম্ন ধাপ থেকে উপর পর্যন্ত বিষাক্ত পদার্থের পুঞ্জীভবন ক্রমাগত যদি বাড়তে থাকে, মানে নিম্ন ধাপ থেকে উপরের ধাপে যত উঠতে থাকবে ততই যদি তার বিষাক্ত পদার্থের পরিমাণ যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, তাহলে এই বৃদ্ধিকে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন বলা হয়। যেরকম
আমরা পানিতে ডিডিটির পরিমাণ মাত্রা হচ্ছে 0.00003 ppm, তবে প্লাঙ্কটন সেই মাত্রা হবে হচ্ছে 0.04 ppm। ছোট মাছ উক্ত প্লাঙ্কটনকে যদি বক্ষণ করলে ছোট মাছের ডিডিটির মাত্রা হবে 0.5 ppm, অনেক বেড়ে যাচ্ছে। বড় মাছ ছোট মাছকে আহার করার কারণে বড় মাছের শরীরে ডিডিটির মাত্রা বৃদ্ধি পেয়ে হবে 2 ppm, 0.5 থেকে হয়ে দাঁড়াচ্ছে 2 ppm। সর্বশেষে মানুষ উক্ত বড় মাছটিকে আহার করলে মানুষের শরীরে ডিডিটির মাত্রা বৃদ্ধি পেয়ে বায়ু বিবর্তিত হয়ে 75 ppm এ দাঁড়ায়। এরূপ বিবর্ধন ক্রমাগত মাত্রাকেই বলা হয় জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। আমরা জৈব ক্লোরিন উৎপাদন ও নিষিদ্ধের কারণগুলো। ১ নাম্বার কারণ, জৈব ক্লোরিনযুক্ত পেস্টিসাইড বা কীটনাশক সমূহ জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ২ নম্বর কারণ হলো জৈব ক্লোরিন যুক্ত পেস্টিসাইড বা কীটনাশক পরিবেশকে অধিক মাত্রায় দূষিত করে। এ ধরনের পেস্টিসাইডের প্রভাবে দীর্ঘদিন বিদ্যমান থাকে বলে ক্রমাগতভাবে ক্ষতি করতে থাকে। এটি বস্তু সংস্থানের ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর। এটি বস্তু সংস্থানের ক্ষতি করার পাশাপাশি বিভিন্ন উপকারী পোকাকে ধ্বংস করে ফেলে। পাখিদের মধ্যে বিষক্রিয়া এবং প্রজননজনিত সমস্যার উদ্ভব ঘটে। ট্রেস পরিমাণে ডিডিটি দ্বারা পানিতে মাছ মারা যায়। এই সব কারণে জৈব ক্লোরিন যৌগসমূহ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা বিশ্বব্যাপী নিষিদ্ধ হওয়ার কারণগুলো আমরা দেখলাম। তো এই জৈব ক্লোরিন কীটনাশকগুলো পরিবেশের উপরে যথেষ্ট প্রভাব রয়েছে। তো আমরা এগুলো আলোচনা করেছি। এখন আমরা চলে যাব হচ্ছে 2,4-D জাতকে ক্রিয়া কৌশল। 2,4-D জাতক আমরা রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে আগাছা নাশককে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। ক্লোরোফিনিক্সি অ্যাসিটিক অ্যাসিড আগাছা নাশকই হলো 2,4-D জাতক। আমরা এখানে দেখছি 2,4-ডাইক্লোরোফিনিক্সি অ্যাসিটিক অ্যাসিড হলো, একে সংক্ষেপে বলা হয় 2,4-D। অর্থাৎ আমরা যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 2 নম্বর পজিশনে ক্লোরিন, 4 নম্বর পজিশনে ক্লোরিন, এই জন্য হচ্ছে 2,4-ডাইক্লোরো। আর এটা ফেনেট তৈরি হয়, তাহলে ফেনক্সি, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। সো 2,4-ডাইক্লোরোফিনিক্সি অ্যাসিটিক অ্যাসিড বা একে বলা হয় 2,4-D। আর আরেকটা হলো 2,4,5-ডাইক্লোরোফিনিক্সি অ্যাসিটিক অ্যাসিড। 1, 2, 3, 4, 5, 6। সো 2 নম্বর পজিশনে, 4 নম্বর পজিশনে এবং 5 নম্বর পজিশনে 3টা ক্লোরিন, এবং 2,4,5-ডাইক্লোরোফিনক্সি, এটা হলো ফিনক্সি এবং এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। সো এটা হলো সংক্ষেপে 2,4,5-T বলা হয়। ফেনক্সি আগাছা নাশক। ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিডে ক্লোরিন প্রতিস্থাপিত যৌগসমূহকে আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয়, যেরকম 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4,5-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমরা 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিডের প্রস্তুতির ধাপগুলো খেয়াল করি। যার প্রথমত 1, 2, 3, 4, অর্থাৎ 2,4-ডাইক্লোরোফেনল। এটাকে কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করায় তাহলে এখানে যেহেতু আমরা জানি ফেনল হলো অম্লধর্মী, মৃদু অম্লধর্মী, সো এটাকে প্রথম অপসারিত করে সোডিয়াম আসবে এবং পানি তৈরি করবে। ঠিক আছে, আমরা জানি লবণ ও ক্ষার, যেহেতু এটা অম্লধর্মী, দেখা তাহলে লবণ তৈরি করছে এবং পানি তৈরি করছে, সোডিয়াম ডাইক্লোরোফেনেট তৈরি করবে।
ধাপ নাম্বার 2 আমরা মনোক্লোর অ্যাসিটিক অ্যাসিড, এই একটা অ্যাসিটিক অ্যাসিড যদি একটা হাইড্রোজেনকে সরাই যদি ক্লোরিন হয় তাকে মনোক্লোর অ্যাসিটিক অ্যাসিড। এটাকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, যেহেতু এটা অ্যাসিড, এটা ক্ষার, সো লবণ তৈরি করবে সোডিয়াম মনোক্লোরো অ্যাসিটেট প্লাস পানি প্লাস হিট। সো এখানে সোডিয়াম ডাইক্লোরোফিনেট উৎপন্ন হলো, আর এখানে সোডিয়াম মনোক্লোরো অ্যাসিটেট তৈরি হলো। 3 নম্বর ধাপে সোডিয়াম ডাইক্লোরোফিনেট আর সোডিয়াম মনোক্লোরো অ্যাসিটেট দুটো বিক্রিয়া করে, অর্থাৎ এই সোডিয়াম এবং এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো, এই সোডিয়াম এবং এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করলো, আর অক্সিজেন এবং কার্বন পরস্পরের সাথে যুক্ত হলো। এই অক্সিজেন এবং কার্বন যুক্ত হয়ে সোডিয়াম 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটেট তৈরি করলো। পরবর্তী ধাপে 4 নম্বর ধাপে এই সোডিয়াম 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটেট এই লবণ সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে অম্লীয় মাধ্যমে হচ্ছে এটি 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তরিত হয় আর সোডিয়াম সালফেট তৈরি করলো। এই 2,4-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম, এটি হলুদ পাউডার জাতীয় পদার্থ, আণবিক সংকেত কার্বন 8টা, হাইড্রোজেন কার্বন 8, হাইড্রোজেন 6, ক্লোরিন 2, অক্সিজেন 3। এর আণবিক ভর হলো 221.4 0.4 গ্রাম পার মোল। এর গলনাঙ্ক হলো 140.5 ডিগ্রি সেলসিয়াস। পানিতে দ্রাব্যতা হলো 900 মিলিগ্রাম পার লিটার। এটি বহুল ব্যবহৃত আগাছানাশক, জমিতে ও জলজ পরিবেশে ও আগাছানাশক হিসেবে এটি ব্যবহৃত হয়। আমরা তারপর 2,5-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিডের গঠন, একে সংক্ষেপে 2,4,5-T বলা হয়। তো আমরা যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, সো 2 নাম্বার এবং হলো 4 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে হচ্ছে ক্লোরিন এবং এটা ফিনক্সি। সো ইউপ্যাক নাম হলো 2,5-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপে বলা হয় 2,4,5-T। আমরা যদি এর প্রস্তুতি দেখি, 2,4,5-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিডের যদি আমরা প্রস্তুতির ধর্ম ব্যবহার খেয়াল করি, তাহলে এটা 1, 2, 4, 5 টেট্রাক্লোরোবেনজিনের সাথে টেট্রাক্লোরোবেনজিনের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইন প্রেজেন্স অফ মিথানল এবং পানি যদি করে, তাহলে হচ্ছে এটা সোডিয়াম ফিনেট তৈরি হয়, 2,4,5 ফিনেট তৈরি হয়। এটাকে যদি ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সাথে ইন সোডিয়াম হাইড্রোক্সাইড 140 ডিগ্রি সেলসিয়াস হিট দেওয়া হয়, তাহলে 2,4,5-T তৈরি হয়, অর্থাৎ 2,4,5-ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এটি হালকা হলুদ বর্ণের পদার্থ। আণবিক সংকেত হচ্ছে কার্বন 8, হাইড্রোজেন 5, ক্লোরিন 3, অক্সিজেন 3। আণবিক ভর হচ্ছে 255.48 গ্রাম পার মোল। গলনাঙ্ক হচ্ছে 154 থেকে 158 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব হচ্ছে ডেনসিটি হলো 1.80 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির দ্রাব্যতা হচ্ছে 278 মিলিগ্রাম পার কেজি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হওয়ার পাশাপাশি গাছকে পত্রশূন্য করতে ব্যবহৃত হয়। এটি ইমালশনযোগ্য মিশ্রণ হিসেবে ব্যবহৃত হয়। আমরা শেষের দিকে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা স্বাস্থ্যবিধি মেনে বাসায় ক্লাস করবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাস করে নিজে নিরাপদ থাকুন এবং পরিবারের অন্যান্য সকল সদস্যকে নিরাপদ রাখুন, এই আহ্বান জানিয়ে এখানে আজকের মতো ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানেই শেষ। আসসালামু আলাইকুম।